জাতীয় নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে একসঙ্গে গণভোট করতে সময় বাড়ছে 1 ঘন্টা। অংশ নিতে পারবে নিবন্ধিত সব দল, পদে থাকলে পারবেন না উপদেষ্টা। এখনো বিদেশ নেওয়ার অবস্থায় নেই বেগম জিয়া, এভার কেয়ারে আছেন নিবিড় পর্যবেক্ষণে। লন্ডন নিতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা, সুস্থতা কামনায় দোয়া। নিজ বাসায় খুন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র ও তার স্ত্রী। রংপুরের তারাগঞ্জ থেকে মরদেহ উদ্ধার, ধারালো অস্ত্রের আঘাতে হত্যা, তদন্তে ঘটনাস্থলে পুলিশ। কক্সবাজারের বাঁকখালী নদী তীরে সীমানা পিলার বসাতে স্থানীয়দের বাধা, সড়ক অবরোধ করে বিক্ষোভ, পিছু হটল বিআইডব্লিউটিএ, আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। এবং যুক্তরাষ্ট্রের বাজারে চীনের পণ্যে অতিরিক্ত ট্যারিফে আসার আলো বাংলাদেশে, অর্ডার বাড়ছে পোশাক শিল্পের, রফতানি বাড়ার আশা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচনের তফসিল, একসঙ্গে গণভোট করতে ভোট গ্রহণের সময় বাড়ছে 1 ঘন্টা। আগের রাতে ভোট কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট। কমিশন সভার শেষে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, নিবন্ধিত সব দল অংশ নিতে পারবে নির্বাচনে, বেসরকারি ব্যাংক কর্মকর্তারা পাবেন দায়িত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল সহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের 10ম সভা। অংশ নেন সিএসসি সহ সব কমিশনার। ভোটের নানা সিদ্ধান্তে পৌঁছাতে এএমএম নাসিরউদ্দিন নেতৃত্বাধীন কমিশনের সময় লাগে 5 ঘন্টা। সভা শেষে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সংবাদ সম্মেলনে জানান, চলতি সপ্তাহেই তফসিল হবে। এর আগে প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে কমিশন। শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। যেমনটি আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন, এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। কমিশনার জানান, ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। ভোট কেন্দ্রে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী আগের রাতেই চলে যাবে। সংসদ ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোট কক্ষে বুথ সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি। সামগ্রীর ব্যাপারে আলোচনা হয়েছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে, ব্যালট পেপার সহ। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। ভোটে জাতীয় পার্টি অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে কমিশনার জানান, নিবন্ধিত সব দল অংশ নিতে পারবে ভোটে। রাজনৈতিক বক্তব্যের ব্যাপারে আপনারা জানেন, ওই সময় তারা বলে গেছেন, আমাদের অবস্থান হচ্ছে আইন যাদেরকে পারমিট করবে তারা ভোটে অংশগ্রহণ করবেন এবং আইন বলা আছে কারা ভোটে অংশগ্রহণ করতে পারবেন না। বেসরকারি প্রতিষ্ঠানের কাউকে আপাতত নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেবে না ইসি। সোমবার থেকে পোস্টাল ব্যালট ছাপানো শুরু হবে, পরদিনই বিদেশে পাঠানো হবে ব্যালট। প্রতিবারের মতো ভোট গ্রহণের দিন সাধারণ ছুটি থাকছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন ঘিরে নৌযান সহ 5000 নৌসেনাকে প্রস্তুত করা হচ্ছে। সকালে চট্টগ্রামে নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজে কথা জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। কুচকাওয়াজ শেষে 2 জন নারী সহ কমিশন লাভ করেন 31 জন নবীন কর্মকর্তা। সাখাওয়াত টিপুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে রোববার আয়োজন করা হয় শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। মিডশিপম্যান 2023 আলফা ব্যাচের সহ 8টি প্লাটুন অংশ নেয় এতে। প্রধান অতিথি হিসাবে যোগ দেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। প্যারেডে সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন শেষে নবীন অফিসারদের উদ্দেশ্যে বক্তব্যে নৌবাহিনীর প্রধান বলেন, দেশের ক্লান্তি লগ্নে নৌবাহিনী সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে। আসন্ন নির্বাচনেও প্রয়োজনীয় সংখ্যক নৌযান সহ 5000 নৌ সদস্যকে প্রস্তুত করা হচ্ছে। দেশের যে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশ নৌবাহিনী সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংখ্যক জাহাজ এবং ক্রাফট সহ আনুমানিক 5000 নৌ সদস্যকে এই নির্বাচনকালে মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করেছি। 3 বছর কঠোর প্রশিক্ষণ শেষে এই বছর 2 জন নারী সহ কমিশন লাভ করেন 31 জন মিডশিপম্যান। এই বছর প্রশিক্ষণে কৃতিত্ব অর্জন করায় সোর্ড অব অনার পান সৈয়দ তাহসিন আহমেদ। আর দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে নৌপ্রধান স্বর্ণপদক লাভ করেন SM আবরার ওবায়দ। বিএনএর যে মোটো অনার, ডিগনিটি অ্যান্ড প্রাইড, এই মোটো ধারণ করে আমি আমার দেশমাতৃকার সেবা করে যেতে যাচ্ছি। বর্তমান মেয়েদেরকে আমি উৎসাহিত করব যে তারা যেন
নৌবাহিনীতে সামরিক কর্মকর্তা হিসেবে যোগদান করে। সে সততার সাথে নিষ্ঠার সাথে আরও এগিয়ে যাবে দেশের সেবা করে এই ব্যাপারে। পরে নৌপ্রধান ও অভিভাবকরা নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে শান্তিতে ভূমিকা রাখা বাংলাদেশ নৌবাহিনীর এসব নবীন সদস্যরা দেশের সমুদ্র সীমানায় অতন্ত্র প্রহরী হিসাবে ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। বাংলাদেশ নেভাল একাডেমি থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। টানা 15 দিন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভার কেয়ারে আছেন দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। সরাসরি তত্ত্বাবধান করছেন পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করছে লন্ডন যাত্রা। এদিকে বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী চলছে দোয়া প্রার্থনা। সারা দেশে দৃষ্টি এখন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। দীর্ঘ 15 দিন ধরে এখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রীকে দেখার সুযোগ না থাকলেও অনেকেই প্রতিদিন ভিড় করেন হাসপাতালের সামনে। তবে সাধারণ রোগীদের বিড়ম্বনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও সরব। শারীরিক অবস্থা লন্ডন নেওয়ার মতো অবস্থায় না আসায় আপাতত দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে দেশেই চলবে চিকিৎসা। সরাসরি তদারকি করছেন লন্ডন থেকে দেশে আসা পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। রোববার দুপুরেও এভার কেয়ার হাসপাতালে বেগম জিয়াকে দেখতে আসেন ডাক্তার জোবাইদা। দীর্ঘদিন থেকে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস হৃদযন্ত্র, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন। 23 নভেম্বর হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এদিকে দলীয় প্রধানের সুস্থতা কামনায় দেশব্যাপী চলছে দোয়া প্রার্থনা। সকালে পল্টনের মাওলানা ভাসানী মিলনায়তনে ছাত্রদলের সাবেক নেত্রীদের আয়োজনে দোয়া মাহফিলে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বলেন, বেগম জিয়া সুস্থ হয়ে ফিরলে ফ্যাসিস্ট মুক্ত দেশ করার স্বপ্ন পূরণ হবে। ফ্যাসিস্ট সরকারের হাতে যে বাংলাদেশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল, সেই ছিন্ন বিচ্ছিন্ন বাংলাদেশকে যেন নতুন করে গড়তে পারি, সেই বাংলাদেশে গড়ের যে স্বপ্ন আমাদের, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি সুস্থ হয়ে আসেন অবশ্যই সেটা সম্ভব হবে। তিনিই আমাদের প্রেরণার উৎস। দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান বেগম সেলিমা রহমান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এমন নির্বাচন প্রয়োজন যেখানে মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে কক্সবাজারের চকরিয়ার হারবাং বাজারে পথসভায় এ কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলেই প্রচারে নামবে বিএনপি। আর এই নির্বাচন হবে দেশের ইতিহাসে ফ্যাসিবাদ ও স্বৈর শাসন থেকে মুক্ত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ করেছে মন্তব্য করে তিনি বলেন, জনগণের দীর্ঘ সংগ্রামে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা এমন একটি নির্বাচন দেখতে চাই যে নির্বাচনে জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে এমন ভাবে দাঁড়াবে, এমন ভাবে সমর্থন জানাবে, যাতে ইনশাআল্লাহ বিএনপির নেতৃত্বে সারা বাংলাদেশে চিরস্থায়ীভাবে একটি সাম্যভিত্তিক শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হয়। রংপুরে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র ও তার স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। জোড়া খুনের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড বলে ধারণা স্বজনদের। জড়িতদের ধরতে মাঠে নামছে পুলিশ। বাবা মা দুজনকে একসঙ্গে হারিয়ে দিশেহারা সন্তানরা, জোড়া খুনে শোকাহত প্রতিবেশীরাও। রোববার সকালে রংপুরের তারাগঞ্জের উত্তর রহিমাপুর এলাকায় মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়ের বাড়িতে যান কয়েকজন প্রতিবেশী। এ সময় ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় তাদের। এক পর্যায়ে মই বেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন তারা। পরে ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায়ের এবং রান্নাঘরে তার স্ত্রী সুবর্ণা রায়ের লাশ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড বলে ধারণা স্বজনদের। এগুলো সব পারিবারিক শত্রুতার থেকে হিন্দুদের জন্য দান করে দিছে। এই শ্মশান নিয়ে সব আমাদের জ্ঞাতিবর্গের সাথে সব কুন্দল। যারা মারছে অবশ্যই তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। অনেকগুলো বিষয় আমাদের মাথায় আসছে, সেগুলো আমরা নিয়ে কাজ করতেছি। উইদিন শর্ট টাইম তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব। নিহত যোগেশ চন্দ্র রায় পেশায় শিক্ষক ছিলেন। তিনি 2017 সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসরে যান। দুই ছেলে কর্মসূত্রে ঢাকায় ও জয়পুরহাটে বসবাস করায় বাড়িতে একাই থাকতেন এই দম্পতি।
এদিকে যশোরের দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে শহরের বেসপাড়া তালতলা এলাকায় রাস্তার পাশে তানভীর নামে ওই যুবককে গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে পরিদর্শন করে। এ সময় মৃতদেহের পকেট তল্লাশি করে 61 পিস ইয়াবা উদ্ধার করা হয়। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ। আন্দোলনের মুখে কক্সবাজারের বাঁকখালী নদীতে উচ্ছেদ হওয়া তীরের জমিতে সীমানা পিলার স্থাপন না করে পিছু হটল প্রশাসন। তবে কার্যক্রম স্থগিত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। গাছ ফেলে কক্সবাজার খুরুশকুল সড়ক অবরোধ, জ্বালানো হয় একের পর এক টায়ার, লাঠি হাতে কয়েকশো নারী পুরুষ। কক্সবাজারের বাঁকখালী নদীর কোস্তরা ঘাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের পর তীরের জমিতে সীমানা পিলার স্থাপন করতে আসে বিআইডব্লিউটিএ। এই উদ্যোগ ঠেকাতে কয়েকদিন ধরে বিক্ষোভ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন কিছু স্থানীয় বাসিন্দারা। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরাও। বাঁকখালী নদীর তীর দখলমুক্ত জমিতে 3 ডিসেম্বর সীমানা পিলার স্থাপন করার পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে নেওয়া হয় রোববারে। বিআইডব্লিউটিএ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়ে কস্তুরা ঘাট অংশে আসে বেলা 12টার দিকে। এ নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে পিছু হটে প্রশাসন। আদালতকে সম্মান জানিয়ে উক্ত ওনাদের যেই উচ্ছেদ কার্যক্রম 10 দিনের উচ্ছেদ কার্যক্রম ছিল ওটা স্থগিত করে এখানে স্থান ত্যাগ করেছেন। এদিকে বাঁধার মুখে সীমানা পিলার কার্যক্রম স্থগিত করে বিআইডব্লিউটিএ। বেআইনিভাবে আমাদেরকে প্রতিহত করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে। যারা বেআইনিভাবে এই কাজটি করেছে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। চলতি বছরের 1 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় 450 স্থাপনা গুড়িয়ে দিয়ে বাঁকখালী নদীর তীরে 63 একর জমি উদ্ধার করে বিআইডব্লিউটিএ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঝিনাইদহে গুঁড়িয়ে দেওয়া হলো সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ ট্রাক টার্মিনাল। সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের হামদহ এলাকায় পৌর ট্রাক টার্মিনালে এ অভিযান চালানো হয়। সড়ক বিভাগের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধ ট্রাক টার্মিনাল গড়ে তোলা হয়েছিল। এমনকি জায়গা ব্যবসায়ীদের কাছে লিজ দেওয়া হয়েছিল। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সড়ক বিভাগের কর্মকর্তা সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলার সময় আরো থাকছে। ফরিদপুরে অতিবয় করলো অস্ত্রোপচার, মাত্রাতিরিক্ত সংক্রমণের শিকার ক্যান্সারের রোগী, গুরুতর অবস্থায় ভর্তি হাসপাতালে। অভিযুক্তের বিচার দাবি, তদন্ত কমিটি গঠন। বাড়তি ট্যারিফ, তুচ্ছ অজুহাতে শ্রমিক অসন্তোষ সহ নানা জটিলতায় তৈরি পোশাক খাতের রফতানি আয়ের প্রবৃদ্ধি কমলেও শেষ মুহূর্তে আশার আলো দেখাচ্ছে চাইনিজ হলিডে। যুক্তরাষ্ট্রের বাজারে চীনের অতিরিক্ত ট্যারিফের কারণে গার্মেন্টস অর্ডার যেমন বাংলাদেশমুখী হচ্ছে, তেমনি চাইনিজ হলিডের দীর্ঘ ছুটির কারণেও বাংলাদেশে অর্ডার কিছুটা বাড়ছে বলে দাবি গার্মেন্টস ব্যবসায়ীদের। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিজিএমই এর তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে 16.13 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের অর্থ বছরের এই সময়ের তুলনায় মাত্র 0.9% বেশি। অবশ্য সেপ্টেম্বর ছাড়া বাকি মাসগুলিতে রপ্তানি হয়েছে 3 বিলিয়ন মার্কিন ডলার করে। প্রচলিত বাজারগুলো থেকে কাঙ্ক্ষিত রপ্তানি আয়ের ক্ষেত্রে জটিলতা হলো চীনের অর্ডার বাড়তে থাকায় কিছুটা আশার আলো দেখছেন বিজিএমইএ নেতারা। যেহেতু তাদের ট্যারিফের একটা বিশাল ইস্যু, সেই কারণে অর্ডার বাংলাদেশে আসতেছে এবং বাংলাদেশে আপনার অর্ডারটা বাড়বে, বিশেষ করে চাইনিজদের কারণে। এদিকে জানুয়ারিতে শুরু হচ্ছে চীনের চাইনিজ হলিডের দীর্ঘ বন্ধ, যা ছাড়িয়ে যাবে ফেব্রুয়ারি পর্যন্ত। এই অবস্থায় অনেকটা আগেভাগে বাংলাদেশে অর্ডার প্লেস করছে চাইনিজ প্রতিষ্ঠানগুলো, যে কারণে এই 2 মাস রপ্তানি আয় কিছুটা কমলো, পরবর্তীতে বাড়ার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এক্সপোর্টটা একটা যেটা বাড়ছে, যেটা ডাটাতে আসছে, সেটা বেসিক্যালি আপনার ক্রিসমাস এবং আপনার যে ব্ল্যাক ফ্রাইডের যে কিছুটা এক্সপোর্ট নভেম্বর হয়েছে, যার ধরুন গত মাসে একটু এক্সপোর্টটা 3 মিলিয়নের মতো একটু বাড়তি দেখা যাচ্ছে গত বছরের তুলনায়। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে
চীনের ট্যারিফ জটিলতার পাশাপাশি চাইনিজ হলিডের কারণে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের গার্মেন্টসগুলোতে বিদেশি অর্ডার কিছুটা বাড়ছে, কর্মচাঞ্চল্য ফিরছে তৈরি পোশাক খাতে। তবে নানামুখী জটিলতায় গার্মেন্টস সেক্টরের এ প্রবৃদ্ধি ধরে রাখা এখন কঠিন চ্যালেঞ্জ। সাম্প্রতিক সময়ে তুচ্ছ অজুহাতে চট্টগ্রামের ইপিজেড সহ বেশ কিছু গার্মেন্টস কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে। তার প্রভাব আগস্ট এবং অক্টোবর মাসে চট্টগ্রামের কারখানাগুলোর রপ্তানি আয়ও কমে গিয়েছিল। তবে বর্তমানে অর্ডার বাড়তে থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে নড়েচড়ে বসেছে প্রশাসন, শিল্প পুলিশ, গার্মেন্টস মালিক, শ্রমিক। ত্রিপক্ষীয় সমঝোতার পাশাপাশি বাড়ানো হয়েছে কারখানাগুলোতে গোয়েন্দা নজরদারি। যখনই কোনো গার্মেন্টসে কোনো ধরনের সমস্যা হবে আমরা সম্মিলিতভাবে সেটা অ্যাড্রেস করব এবং এই সংক্রান্তে আমাদের কন্টিনিউয়াস একটা গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। 2023-24 অর্থ বছরে বাংলাদেশ 36.15 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করল। 2024-25 অর্থ বছরে তা বেড়ে 39.34 বিলিয়ন মার্কিন ডলারে এসে দাঁড়িয়েছিল। 2025-26 অর্থ বছরে 40 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার আশা করেছিলেন গার্মেন্টস মালিকেরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে এক গৃহবধূর স্তন ক্যান্সার বা টিস্যু সংক্রামক পরীক্ষার জন্য অস্ত্রোপচার করে টিস্যু সংগ্রহের অভিযোগ উঠেছে হাসপাতালের ওটি বয়ের বিরুদ্ধে। 15 দিনের মধ্যে অস্ত্রোপচার স্থলে মাত্রাতিরিক্ত সংক্রমণের কারণে একটি স্তনের অধিকাংশ কেটে ফেলতে হয়েছে ওই গৃহবধূর। বর্তমানে ওই গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন সিভিল সার্জন। শিকদার সজলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত 18 নভেম্বর গৃহবধূ ববিতা বেগম তার স্তনের সমস্যা নিয়ে ফরিদপুর শহরের সুরক্ষা প্রাইভেট হাসপাতালে সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক আতিকুর হাসানের কাছে আসেন। ওই চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাধ্যমে বায়োপসি পরীক্ষার নির্দেশ দেন। গৃহবধূ চিকিৎসকের কক্ষ থেকে বের হলে ওটি বয় নিয়ামুল শেখ তাকে মেডিকেল কলেজ হাসপাতালে না যাওয়ার জন্য ভুল ব্যাখ্যা দেন এবং অল্প খরচে নিজেই বায়োপসি করে দেবেন বলে আশ্বস্ত করেন। ওই দিনই সুরক্ষা হাসপাতালে গৃহবধূর অস্ত্রোপচার করে ওই জায়গায় 4টি সেলাই দিয়ে দেন ওটি বয় নিয়ামুল। 15 দিন পরে অস্ত্রোপচার স্থলে মাত্রাতিরিক্ত সংক্রমণ দেখা দেয়। গত বৃহস্পতিবার গুরুতর অসুস্থ অবস্থায় ফরিদপুর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন ওই গৃহবধূ। এরপর সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক আতিকুর আহসান অস্ত্রোপচার করেন। এ সময় স্তনটির 1/4 কেটে ফেলতে হয়। এ ঘটনায় ওটি বয়ের বিচারের দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তো যে কাজটা করলো আমার জীবনকার তো একটা পঙ্গু বানাই দিল, আমার মেয়ের জীবনকার একটা ক্ষতি করছে। এই জন্য দ্রুত ও যে আইনত যে শাস্তি হয় এই শাস্তি দেন। এ ঘটনায় ওটি বয় নিয়ামুল শেখ দায় স্বীকার করেন। আমার ভুল হয়ে গেছে, এখন কি করার আছে। তারপর আমাদের এখানে যে ডিউটি ডাক্তার থাকে ওনাকে দেখাই নিয়েছিলাম। অভিযুক্ত নিয়ামুলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এইটার যে উপযুক্ত যেটা শাস্তি হয় বা বিচার হয় সেটা তাকে মেনে নিতে হবে। ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিভিল সার্জন। 3 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করছি এবং তদন্ত রিপোর্ট পাওয়ার পরে আমরা যথাযথ ব্যবস্থা নেব। ভুক্তভোগী গৃহবধূ ববিতা বেগমের 7 বছর ও 1 বছর বয়সী ছেলে সন্তান রয়েছে। সময় সংবাদ, ফরিদপুর। বাংলার সময় আরও থাকছে। বরিশালে দুর্যোগ ব্যবস্থাপনা মহড়া বিভিন্ন সংস্থার সঙ্গে অংশ নিলেন সাধারণ মানুষও। ভূমিকম্প মোকাবিলায় আতঙ্কিত না হয়ে দক্ষতা অর্জনের আহ্বান সেনাবাহিনীর। উন্নয়ন প্রকল্পে দুর্নীতির সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আর উন্নয়ন প্রকল্পে যেন চুরি না হয় সেদিকে নজর রাখার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। বরিশালের আরিয়াল খান নদীর ওপর বহুল প্রতীক্ষিত মিরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন দুই উপদেষ্টা। বরিশালে বহুল প্রতীক্ষিত মিরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের খবরে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। স্লোগানে স্লোগানে স্বাগত জানালেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টাকে। জেলার মুলাদি, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার প্রায় 8 লাখ বাসিন্দার প্রবেশদ্বার বাবুগঞ্জের মিরগঞ্জ ফেরিঘাট, যেখানে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ছিল। হয়েছে হামলা, হতাহতের ঘটনাও। তাই আরিয়াল খান নদীর ওপর মিরগঞ্জ সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবি এলাকাবাসীর। অবশেষে রোববার সেতুর ভিত্তিপ্রস্তর
স্থাপনে সড়ক ও সেতু এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের 2 উপদেষ্টা ফলক উন্মোচন করেন। রাত্রে মনে করেন 8:40 পর ফেরি চলতো না, তখন তারা দুর্ভোগের শিকার হইতো। এই ফেরিঘাটটা সিন্ডিকেট সিস্টেম ছিল, এই ফেরিঘাটটা এত অত্যাচার হয়েছে, সাধারণ মানুষের জিম্মি করে তারা টাকা পয়সা নিছে। ব্রিজটা যেন পরিপূর্ণভাবে দেখে যাইতে পারি, এ সময় সড়ক পরিবহন, সেতু ও জ্বালানি উপদেষ্টা বলেন, স্থানীয় কোন্দল থাকলে উন্নয়ন প্রকল্প ব্যাহত হয়, বাড়ে দুর্নীতি। আর নৌ পরিবহন উপদেষ্টা দুর্নীতি প্রতিরোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। আমাদের উন্নয়ন প্রকল্পের একটা বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। আমাদের যত সড়ক প্রকল্প আছে, যত ব্রিজ প্রকল্প আছে, সবকিছুই দুর্নীতি। যে এখানে যেন বড় ধরনের কোনো চুরি চামারি না হয়, পুকুর চুরি, নদী চুরি, এটা যেন না হয়। নতুন সরকার আসবে, যারা এখানে আসবেন তাদের উদ্দেশ্য বলছি যে আপনারা এটা জনগণের আমানত মনে করে কাজটা করাবেন। প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ ক্যাবেল স্ট্রেট এক্সট্রাডোস টাইপের মিরগঞ্জ সেতুটি দৃশ্যত বরিশালের পায়রা সেতুর আদলে নির্মিত হবে। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1072 কোটি টাকা, যা দৃশ্যমান হতে সময় লাগবে 3 বছর। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। মানব সম্পদ উন্নয়নের জন্য শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে। এজন্য বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে নীলফামারীতে বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। পর্যাপ্ত ট্রেনিং ও শিক্ষার অভাবে বিদেশে বাংলাদেশিরা সবচেয়ে কম বেতন পান, তাই যথাযথ শিক্ষার বিষয়ে শিক্ষার্থীদের পরামর্শ দেন পররাষ্ট্র উপদেষ্টা। জিডিপির 5%, শিক্ষার জন্য জিডিপির 5%, স্বাস্থ্যের জন্য বরাদ্দ করা হলো আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ মানব সম্পদ উন্নয়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই। আর মানব সম্পদ উন্নয়নের জন্য এই দুটো জিনিস দরকার। 25% শিক্ষার জন্য বরাদ্দ রেখে বাকি 75% তোমরা কিভাবে খরচ করবে আমি জানতে চাই না। আমি জানি কালকেই সেটা করা যাবে, আমি জানি কালকেই বাজেট 4 গুণ করে ফেলা যাবে না, কিন্তু আমার যেখানে বলার সুযোগ আমি বলি। লক্ষ্মীপুরে কবরস্থান থেকে রাইফেল ও এলজি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় 5টি রাইফেল ও 1টি এলজি বিক্রি করার জন্য সদরের চন্দ্রগঞ্জের বাঁধেরপুর এলাকায় জড়ো করা হয়। গোপন সংবাদ পেয়ে সকালে পুলিশ সেখানে অভিযান চালালে অস্ত্রগুলো কবরস্থানে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। যশোরে 3টি স্বর্ণের বার ও 4টি স্বর্ণালংকার সহ এক যুবককে আটক করা হয়েছে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সদরের দায়তলা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বিকাশ কুমার ঘোষ নামে একজনকে আটক করা হয়। পরে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো 3টি স্বর্ণের বার ও 4টি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। ঢাকার তাঁতিবাজার এলাকার চোরা কারবারিদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করতে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সেই ব্যক্তি। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য 93,59,807 টাকা বলেও জানায় বিজিবি। 3 দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা। দুপুরে নগরীর নথুল্লাবাদ এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এ সময় যান চলাচল বন্ধ হলে দূরপাল্লা থেকে অভ্যন্তরীণ রুটের যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় বাক্সু নাম অনুমোদন সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের পাশাপাশি ব্রজমোহন কলেজ ছাত্র সংসদ নির্বাচনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির দাবি জানান শিক্ষার্থীরা। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বরিশালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে শেষ হলো 4 দিনের প্রশিক্ষণ শেষে দুর্যোগ ব্যবস্থাপনা মহড়া। এতে আরও অংশ নেয় ফায়ার সার্ভিস, পুলিশ, সিপিপি, স্কাউট, বিএনসিসি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় ভূমিকম্প সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আতঙ্কিত না হয়ে দক্ষতা অর্জনের আহ্বান জানায় সেনাবাহিনী। ভূমিকম্পে আতঙ্কিত মানুষের ছোটাছুটি, আত্মচিৎকার, এর মধ্যেই আবার আগুনের ঘটনা, সব মিলিয়ে ভয়াবহ দুর্যোগ। এমন বিপদে উদ্ধারে এগিয়ে আসে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, সিপিপি, স্কাউট, বিএনসিসি সহ বিভিন্ন উদ্ধারকারী সংস্থা। ভূমিকম্প মোকাবিলায় করণীয় নিয়ে 4 দিনের প্রশিক্ষণ শেষে এমন মহড়া হয় বরিশালে।
সেনাবাহিনীর তত্ত্বাবধানে সরকারি দপ্তরগুলো ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার 5 শতাধিক মানুষকে প্রশিক্ষণ দেয়া হয়। রোববার সকালে বরিশাল স্টেডিয়ামে দুর্যোগে করণীয় নিয়ে মহড়া তুলে ধরা হয়। সবাইকে কিভাবে বিপদ থেকে মুক্তি পেতে হবে এইভাবে শেখানোর জন্য এই কাজটা করা। আমরা শিখছি যে কিভাবে আমরা ভূমিকম্পের সময় পদক্ষেপ নিব, বাসায় থাকলে কিভাবে পদক্ষেপ নিব, কিংবা বাইরে থাকলে বা স্কুল কলেজে থাকলে কিভাবে পদক্ষেপ নিব। এই উদ্যোগটা যদি শিক্ষা প্রতিষ্ঠানে ছড়াইয়া দেওয়া হয় তাহলে শিক্ষার্থীরা আরো উপকৃত হবে, আমরাও আরো দুর্যোগকালীন সময়ে আমাদের প্রস্তুতিটা ভালোভাবে নিতে পারবো। পরে 7 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার বলেন, ভূমিকম্পের ঝুঁকিতে আছে দেশ, তবে আতঙ্কিত না হয়ে প্রশিক্ষণ নিয়ে সবাইকে দক্ষতা অর্জনের আহ্বান জানান তিনি। বাংলাদেশ উচ্চ ভূমিকম্পের একটা সম্ভাবনার মধ্যে রয়েছে, যে কোনো সময় আমাদেরকে উচ্চ মাত্রা ভূমিকম্প সম্মুখীন হতে পারে। এই বাস্তবতায় আমরা প্রস্তুত আছি। আজকের এই মহড়া আমাদের সেই চোখটা খুলে দিল। আমরা ভূমিকম্পে আতঙ্কিত হব না, আমরা ব্যক্তি পর্যায়ে এবং সামষ্টিক পর্যায়ে এমন ব্যবস্থা নেব যাতে করে আমরা ক্ষয়ক্ষতি কমিয়ে নিয়ে আসতে পারি। মহড়া শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বিতরণ করা হয় সনদ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে, একসঙ্গে গণভোট করতে সময় বাড়ছে 1 ঘন্টা। অংশ নিতে পারবে নিবন্ধিত সব দল, পদে থাকলে পারবেন না উপদেষ্টা। এখনো বিদেশ নেওয়ার অবস্থায় নেই বেগম জিয়া, এবার কেয়ারে আছেন নিবিড় পর্যবেক্ষণে। লন্ডন নিতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা, সুস্থতা কামনায় দোয়া। নিজ বাসায় খুন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র ও তার স্ত্রী। রংপুরের তারাগঞ্জ থেকে মরদেহ উদ্ধার, ধারালো অস্ত্রের আঘাতে হত্যা, তদন্তে ঘটনাস্থলে পুলিশ। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। রোজা, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।